ঢাকার খুব কাছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত ঐতিহাসিক পানাম নগরী। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো 400 বছরের পুরনো এই রহস্যময় ও ঐতিহাসিক শহরটি। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে ঢাকা থেকে কম খরচে পানাম সিটি যাবেন, প্রবেশ টিকিট এবং অন্যান্য খরচ, পানাম সিটির সংক্ষিপ্ত ইতিহাস ও সুন্দর কিছু দৃশ্য। বন্ধুরা, আজকে আমি যাচ্ছি ইতিহাসের সেই হারিয়ে যাওয়া নগরী পানাম সিটিতে। আমাদের আজকের ভ্রমণ যাত্রা শুরু ঢাকার গুলিস্তান থেকে। আমি গুলিস্তানে এসে যখন পৌঁছালাম সময় তখন 11টা। প্রথমে এখান থেকে বাসে করে মগুরাপাড়া বাস স্ট্যান্ডে যেতে হবে। এরপর সেখান থেকে সিএনজি বা অটো নিয়ে যেতে হবে গন্তব্যে। গুলিস্তান থেকে প্রতি 10 মিনিট পর পর সোনারগাঁয়ের উদ্দেশ্যে ছেড়ে যায় স্বদেশ, বোরাক ও দোয়েল সহ অনেক বাস। স্বদেশ ও দোয়েল বাসে গেলে গুনতে হবে ভাড়া 70 টাকা, আর বোরাকের এসি বাসে করে যেতে চাইলে ভাড়া গুনতে হবে 120 টাকা। ঢাকা থেকে সোনারগাঁয়ের দূরত্ব মাত্র 24 কিলোমিটার, সেই হিসাবে 70 টাকা ভাড়া ঠিকই আছে। তাই বেশি দেরি না করে 70 টাকা দিয়ে আমি একটা টিকিট কেটে নিলাম। বেশি সময় না নিয়ে 10 মিনিটের মধ্যে আমাদের বাসটি ছেড়ে দিল। গুলিস্তান মোড় পেরিয়ে আমাদের বাসটি উঠে পড়ল যাত্রাবাড়ি ফ্লাইওভারে। আমাদের বাসটা যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপর দিয়ে ছুটছে তার নিজ গন্তব্যের দিকে। জানালা দিয়ে উঁকি দিতেই চোখে পড়লো বেশ কিছু বড় বড় দালান কোঠা। স্বল্প দূরত্বের পথ, তাই আপনাদের খারাপ লাগবে না। প্রকৃতির এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আপনারা চলে যাবেন আপনাদের গন্তব্যে। সাইনবোর্ড মোড় পেরিয়ে কিছুক্ষণের মধ্যে বাসটি উঠে পড়লো কাঁচপুর ব্রিজে। এই ব্রিজের উপর থেকে দেখতে পারবেন শীতলক্ষ্যা নদীর সৌন্দর্য। বন্ধুরা, পৃথিবীটা যে কতটা সুন্দর আপনারা ভ্রমণ না করলে বুঝতে পারবেন না। প্রকৃতির এই সৌন্দর্য দেখে আমি প্রকৃতির প্রেমে পড়ে গিয়েছি। বন্ধুরা, আপনাদেরকে আমি ভিডিও শেষে বলে দিব ঢাকা থেকে আমার সোনারগাঁও আসতে কত টাকা খরচ হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা অন করে দিন। প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে বাসটি চলে আসলো মগুরাপাড়া বাস স্ট্যান্ডে। বন্ধুরা, গুলিস্তান থেকে এখানে আসতে আমাদের সময় লেগেছে প্রায় 40 মিনিট। এখান থেকে অটো বা সিএনজি নিয়ে যেতে হবে জাদুঘরের উদ্দেশ্যে। জাদুঘরের সামনে তেমন কোনো ভালো খাবার হোটেল নেই, আপনারা চাইলে এখান থেকে খেয়ে নিতে পারেন অথবা ফেরার পথেও খেয়ে নিতে পারেন। জনপ্রতি 15 টাকা ভাড়া দিয়ে একটি অটো নিয়ে নিলাম, ছুটলাম জাদুঘরের উদ্দেশ্যে। জাদুঘরে যেতে যেতে আবারও চোখে পড়বে বেশ কিছু সবুজ গাছপালা, মাঠ। মগুরাপাড়া বাস স্ট্যান্ড থেকে জাদুঘরের দূরত্ব মাত্র 3 কিলোমিটার, সময় লেগেছে প্রায় 10 মিনিট। সিএনজি বা অটো আপনাকে জাদুঘরের ঠিক 1 নম্বর গেটের সামনে নামিয়ে দিবে। জাদুঘরের সামনে আসতে আপনার চোখে পড়বে বেশ কিছু আসবাবপত্রের দোকান। তারা পোড়ামাটি, পাট এবং অন্যান্য জিনিস দিয়ে আসবাবপত্র তৈরি করে বিক্রি করছে। বন্ধুরা, গেটের সামনে হাতের ডান পাশে টিকিট কাউন্টার, তাই বেশি দেরি না করে আমিও টিকিট কেটে নিলাম। আমার টিকিটের মূল্য পড়েছে 50 টাকা। গেট দিয়ে ঢুকতে আপনাদের চোখে পড়বে বড় সর্দার বাড়ি। এখনো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বড় সর্দার বাড়ি। 1975 সালে 12ই মার্চ এই জাদুঘরটি নির্মাণ করা হয়। প্রায় 100 বিঘা জায়গা জুড়ে এই জাদুঘরটি। বড় সর্দার বাড়ির সামনের দিকে জয়নুল আবেদিনের তৈরি করা গরুর ভাস্কর্য রয়েছে। আর একটু সামনের দিকে যেতে আপনাদের চোখে পড়বে বড় সর্দার বাড়ির পেছনে শান্তস্নিগ্ধ পুকুর। পুকুরটি চারপাশ দিয়ে গাছপালা দিয়ে ঘেরা, দেখে মনটা ভরে গেল। জাদুঘরের গেটের সামনে যেতেই চোখে পড়বে জয়নাল আবেদিনের ভাস্কর্য। জাদুঘরটিতে মোট 11টি গ্যালারি রয়েছে, যেখানে বাংলাদেশের গ্রামীণ জীবন ও প্রাচীন লোকশিল্পের চমৎকার সব জিনিসপত্র রয়েছে। জাদুঘরে ঢুকতেই আপনাদের চোখে পড়বে অনেকগুলো ছবি দেয়ালে টাঙানো আছে। এখানে জয়নুল আবেদিন স্যারের ছবি, তার আঁকা চিত্র, বড় সর্দার বাড়ি ইত্যাদি। একটু সামনের দিকে হাতের ডান পাশে দ্বিতীয় তলায় ওঠা সিঁড়ি পেয়ে যাবেন। সিঁড়ি দিয়ে ওঠার সময় আপনাদের চোখে নকশিকাঁথা পড়বে, দেয়ালে টাঙানো আছে।
কাঠের তৈরি প্রাচীন কিছু জিনিসপত্র চোখে পড়বে। এই জাদুঘরে ফুটিয়ে তোলা হয়েছে আবহমান গ্রাম বাংলাকে। গ্রামের মানুষের প্রতিদিনের কাজকর্মের ছবি নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে এইখানে। প্রাচীন কিছু পোড়ামাটির শিল্প, শীতল পাটি, নকশি কাঁথা এবং জামদানি শাড়ি ইত্যাদি দেখতে পাবেন। কাঠ দিয়ে তৈরি কিছু আসবাবপত্র আপনাদের চোখে পড়বে। বন্ধুরা, সিঁড়ি দিয়ে উঠতে আপনাদের চোখে পড়বে কাঠ দিয়ে তৈরি বেশ পুরনো একটা পালকি। আরো দেখতে পারবেন রাজা বাদশাদের তরবারি। কাঁসা দিয়ে তৈরি করা কিছু বালা, হাতের বালা, পায়ের বালা, কানের বালা, কাঠ দিয়ে তৈরি করা একতারা, দোতারা, বাচ্চাদের কিছু খেলনা সরঞ্জাম ইত্যাদি। জাদুঘর থেকে বেরিয়ে একটু সামনের দিকে হাঁটলে খুব সুন্দর একটা বাচ্চাদের খেলার নৌকা পেয়ে যাবেন। অল্প কিছুটা সামনে হাঁটলে দুইটা বাঁশের সেতু দেখতে পাবেন। কিছুটা সামনে হাঁটলে একটা বড় ময়ূর দিয়ে তৈরি করা ঘর দেখতে পারবেন। প্রকৃতির এই সৌন্দর্য দেখতে হলে আপনাকে চলে আসতে হবে সোনারগাঁও জাদুঘরে। আপনারা চাইলে এই বিলের নৌকাও চালাতে পারবেন। এই জাদুঘরটি ঘিরে প্রতি বছর মাসব্যাপী একটি ঐতিহাসিক লোকশিল্প মেলা বসে। এই মেলাটা সম্ভবত প্রতি বছর ফেব্রুয়ারি মাসের দিকে হয়। ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত এই মেলাটা এক মাস হয়। এই জাদুঘরের ভিতরে অসংখ্য ছোট ছোট বিল পেয়ে যাবেন। বিলের চারপাশে সবুজ গাছপালা দিয়ে ঘেরা। জাদুঘরের ভিতরে 2 নম্বর গেটের সামনে কিছু খাবারের দোকান আছে। এখান থেকে আপনি চাইলে কিছু কিনে খেতে পারেন। 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে একটু সামনের দিকে হাঁটলেই দেখতে পারবেন পানাম সিটির 3 রাস্তার মোড়। পানাম সিটিতে প্রবেশ করার জন্য 20 টাকা দিয়ে একটি টিকিট কিনে নিলাম। পানাম সিটির প্রবেশ মুখে দেখতে পারবেন সিমেন্ট বালু দিয়ে একটি বিশাল আকারের বই তৈরি করা আছে, যেখানে পানাম সিটির ইতিহাস লেখা আছে। এ যেন এক পরিত্যক্ত শহর, যে শহরে এখন কেউ থাকে না। অবশেষে আমি পৌঁছে গেছি পানাম নগরীতে। ঢাকা থেকে এখানে আসতে সময় লাগলো মাত্র 1 ঘন্টা 20 মিনিট। 15 শতকের শেষ দিকে ঈসা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেন সোনারগাঁয়ে। সে সময় পানাম নগরীতে মূলত ব্যবসা বাণিজ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। 19 শতকের শুরুর দিকে কলকাতার হিন্দু ধনী ব্যবসায়ীরা এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে। পানাম সিটি হলো বাংলাদেশের ইতিহাসের অন্যতম আকর্ষণীয় এবং রহস্যময় একটি প্রাচীন শহর। এর ইতিহাস যেমন সমৃদ্ধ, তেমনি এর স্থাপত্য দারুণ। সোনারগাঁও এক সময় বাংলার স্বাধীন সুলতানদের রাজধানী ছিল। ভৌগোলিক অবস্থানের কারণে চারপাশে নদী দিয়ে ঘেরা থাকায় এটি ব্যবসা বাণিজ্যের জন্য অত্যন্ত নিরাপদ ও উপযুক্ত স্থান ছিল। ঈসা খাঁর আমলে পানাম নগর ছিল বেশ গুরুত্বপূর্ণ। প্রায় 600 মিটার দৈর্ঘ্য ও 5 মিটার প্রস্থ সড়কের 2 পাশে মোট 52টি ভবন রয়েছে। উত্তর দিকে 31টি আর দক্ষিণ দিকে 21টি ভবন রয়েছে। নিখুঁত নকশায় তৈরি করা হয়েছিল এই শহরের বাড়িগুলো। 1947 সালের দেশভাগ ভারত ভাগের সময় অনেক ধনী হিন্দু পরিবার তাদের ব্যবসা ও সম্পদ ফেলে ভারতে চলে যায়। তারপর প্রায় 14 বছর পর 1964 সালে সাম্প্রদায়িক দাঙ্গার সময় নিরাপত্তার কারণে অবশিষ্ট হিন্দু ব্যবসায়ীগুলো এই নগরী ছেড়ে চলে যায় ভারত। এরপর থেকে ভবনগুলো সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। এই ভবনগুলো তৈরি করা হয়েছিল ইন্ডিয়ান ও ইউরোপীয় দেশগুলোর ইট পাথর দিয়ে। বন্ধুরা, কলকাতার হিন্দু ব্যবসায়ীরা খুব নিখুঁত নকশায় তৈরি করেছিল এই ভবনগুলো, কিন্তু দেশভাগের সময় তাদের নিরাপত্তার কারণে সম্পদ ফেলে চলে যেতে হয় ভারতে। জানি না আর কত বছর এভাবেই দাঁড়িয়ে থাকবে পানাম নগরীর ভবনগুলো ইতিহাসের সাক্ষী হয়ে। বন্ধুরা, আজকের জন্য এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা অন করে দিও। বন্ধুরা, এখন তোমাদেরকে বলে দিচ্ছি ঢাকা থেকে আমার এখানে আসতে কত টাকা খরচ হয়েছে। গুলিস্তান থেকে মগুরাপাড়া বাস ভাড়া 70 টাকা, মগুরাপাড়া থেকে জাদুঘর অটো ভাড়া 15 টাকা, জাদুঘরের টিকিট 50 টাকা, পানাম সিটির টিকিট 20 টাকা, দুপুরের খাবার 140 টাকা, মোট খরচ 295 টাকা।